এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের ফ্রেজ শিখব অথবা ওয়ার্ড শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নে আমাদের কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স। তার মানে বলছে যে বাক্সে দেওয়া উপযুক্ত শব্দগুচ্ছ বা শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। তার মানে এখানে আমাদের বক্স দেওয়া আছে এবং প্রত্যেকটা বক্সগুলোতে একটা করে শব্দ দেওয়া আছে এবং সেই শব্দ দিয়েই আমাদের প্রত্যেকটা বাক্যগুলো কমপ্লিট করতে হবে। তো চলো এখন আমরা এ নাম্বারটা দেখি। ম্যানার্স মেক আ ম্যান পারফেক্ট। ভদ্রতা একজন মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। যেহেতু এখানে কোনো ব্ল্যাঙ্ক নাই, তার মানে আমাদের এখানে কোনো ফ্রেজ বসাতে হচ্ছে না। নেক্সট, এই বাক্যেরই আরেকটা বাক্য হচ্ছে স্টুডেন্টস ব্ল্যাঙ্ক প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ভালো আচরণ অনুশীলন করতে হবে। তো এই স্টুডেন্টসের পরে আমরা একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো এই ব্ল্যাঙ্কে এই বাক্সে এই শব্দগুলোর মধ্যে এমন একটা শব্দ বসাতে হবে যা যেন এই বাক্যটিকে অর্থপূর্ণ করে তোলে। তো এখানে আমরা কি বসাতে পারি? তো এটা বসানোর জন্য এই ব্ল্যাঙ্কের আগে আমাদের এই সাবজেক্টটাকে চিনতে হবে, এই স্টুডেন্টসটাকে চিনতে হবে। তাহলে এই স্টুডেন্টস কোন পার্সন? এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের থার্ড পার্সনটা কি? ফার্স্ট পার্সন আমি আমরা এবং সেকেন্ড পার্সন তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সেগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। এবং এর কয়েকটা উদাহরণ হলো সে, করিম, রহিম, মা বাবা, শিক্ষক, শিক্ষার্থী ইত্যাদি। তো এখানেও স্টুডেন্ট তার মধ্যে একজন, কিন্তু লক্ষ্য করে দেখো এই স্টুডেন্টের সাথে এস যোগ হয়েছে স্টুডেন্ট থেকে স্টুডেন্টস। তো যেহেতু আমরা যখন জানি যে যখন থার্ড পার্সন একের অধিক যখন বৃদ্ধি পাবে তখন তার সঙ্গে এস যুক্ত হবে, তাই এটাকে বলা হয় থার্ড পার্সন প্লুরাল। আর যেহেতু আমাদের বাক্য বলছে যে একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের দৈনন্দিন ভালো আচরণ অনুশীলন করতে হবে। তো আমরা জানি যে যখন কোনো কিছু বাধ্যকতা বা প্রয়োজনীয় বা না করলে নয়, যদি এরকম বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করি। তো আমাদের বক্সে দেওয়া আছে হ্যাভ টু, কিন্তু আমাদের যেহেতু এখানে দেওয়া আছে স্টুডেন্টস, যেহেতু প্লুরাল, ওই জন্য আমাদের হ্যাভ টু লিখতে হবে। সো বক্সের এই হ্যাভ টুটা এখানে বসবে। হ্যাভ টু। যদি আমার এখানে যদি স্টুডেন্টস না থেকে যদি থাকতো আ স্টুডেন্ট, যদি সিঙ্গুলারে থাকতো তাহলে আমাদের এখানে হ্যাজ টু হতো। যেহেতু এটি প্লুরালে আছে তাই এখানে হ্যাভ টু হয়েছে, আর এর জন্য বাক্সেও এখানে হ্যাভ টু দিয়েছে। নেক্সট, মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ। আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল। দে ব্ল্যাঙ্ক ফলো অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট। তাদের উন্নতির জন্য তাদের শিক্ষকদের উপদেশ মেনে চলা উচিত অথবা অনুসরণ করা উচিত। তো এই দেয়ারের পরে একটা ব্ল্যাঙ্ক আছে, এখানেও আমাদের একটা ফ্রেজ বসাতে হবে। তো আমরা জানি যে যখন কোনো কিছু জোরালো পরামর্শ বা অথবা উপদেশ যদি কোনো পরিস্থিতিতে বোঝানো হয়, আবার সেই পরিস্থিতিতে কোনো কাজ করা ভালো বা শ্রেয় এরকম যখন বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার কথাটি ব্যবহার করি। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি হ্যাড বেটার। এখন প্রশ্ন হলো যে এই বাক্সে দেওয়া হ্যাড বেটারটা আমরা এখানে কেন বসিয়ে লিখলাম? কারণ এটা আমরা হ্যাড বেটার লিখেছি, আমাদের বাক্যে বলছে যে আমাদের দেশে শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল এবং তাদের ইংরেজির উন্নতির জন্য তাদের শিক্ষকদের উপদেশ অনুসরণ করা উচিত বা মেনে চলা উচিত।
তারা যদি তাদের শিক্ষকদের উপদেশ যদি না মানে তাহলে তাদের ইংরেজিটা দুর্বল হয়ে যাবে, অথবা তারা ইংরেজি পরীক্ষায় খারাপ ফলাফল করবে। সেজন্য এটা একটা পরামর্শ বা জোরালো উপদেশ বোঝাচ্ছে, যা বর্তমানকেও বোঝাচ্ছে বা নিকটতম ভবিষ্যৎকেও বোঝাচ্ছে। তারা যদি এখন মেনে চলে, এটা হচ্ছে বর্তমান, তাহলে তারা ইংরেজিতে স্ট্রং হয়ে উঠবে এবং ভালো ফলাফল করবে, সেটা হচ্ছে নিকটতম অতীত। এবং এই হ্যাড বেটার সাধারণত বর্তমানকে বোঝায় এবং নিকটতম অতীতকে বোঝায়, যদিও এটি দেখতে পাস্টের মতো। তো আমরা এটা ক্লিয়ার হয়েছি, দে হ্যাড বেটার ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য টিচার্স ফর ইমপ্রুভমেন্ট। তারা তাদের উন্নতির জন্য শিক্ষকদের উপদেশ তাদের মেনে চলা উচিত। নেক্সট, হি ট্রাইস টু শো অফ হিজ নলেজ ইন ইংলিশ। সে ইংরেজিতে তার জ্ঞান জাহির করতে চায়। জাহির করতে চায় মানে সবার সামনে তার ইংরেজি জ্ঞানটা দেখাতে চায়। হি স্পিক্স ইংলিশ ব্ল্যাঙ্ক হি ওয়ার অ্যান ইংলিশম্যান। সে এমনভাবে ইংরেজিতে কথা বলে যেন সে একজন ইংলিশম্যান মানে ইংরেজ। তো এটা বসানোর আগে আমাদের বুঝতে হবে যে প্রথম অংশটা হি স্পিক্স ইংলিশ, তো এটা কোন ক্লজ? এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। মেইন ক্লজ কোনটা? এটি এমন একটি ক্লজ যা অন্য ক্লজের উপর ডিপেন্ড না করে নিজেই অর্থপূর্ণ, স্বয়ংপূর্ণ এবং স্বাধীন। যদি আমরা এইটুকু বাদ দিয়ে যদি বলি যে হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, তাও এটা অর্থপূর্ণ হবে, কারণ এটা একটা মেইন ক্লজ। আর আমরা দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি হি ওয়ার অ্যান ইংলিশ ম্যান, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি? এটা এমন একটি ক্লজ যা মেইন ক্লজের উপর নির্ভর করে বাক্যটিকে অর্থপূর্ণ করে। এবং এই মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মাঝে আমরা একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো এই ব্ল্যাঙ্কে আমাদের এমন একটা ফ্রেজ বসাতে হবে যা মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ককে সংযুক্ত করে এবং এর অর্থকে আরও অর্থপূর্ণ করে তোলে। তো এর ক্ষেত্রে আমরা বসাতে পারি হচ্ছে অ্যাজ ইফ। এই কথাটা অ্যাজ ইফ। এখন এই অ্যাজ ইফ যে আমরা বসালাম, অ্যাজ ইফের পরে যদি আমরা লক্ষ্য করি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে, তো এই সাবঅর্ডিনেট ক্লজটা আমার কিসে আছে? পাস্টে আছে। তো এই হিয়ের পরে আমরা দেখতে পাচ্ছি ওয়্যার। তো আমরা জানি যে যখন কোনো কিছু পাস্টকে যখন নির্দেশ করবে তখন সেটা বি ভার্ব হিসেবে তো আমাদের ওয়াজ হওয়ার কথা, যেহেতু এখানে হি আছে। তাহলে এখানে আমরা কেন ওয়্যার ব্যবহার করলাম? কারণ আমাদের বাক্যই বলছে যে সে এমনভাবে ইংরেজিতে কথা বলে যেন সে একজন ইংরেজ। কিন্তু আসলে কি সে একজন ইংরেজ ছিল অতীতে? না, এটা একটা অবাস্তব অতীত বা কল্পিত অতীত। এই বাক্যে তার কথা বলার ধরনকে প্রকাশ করে বলা হয়েছে যে সে এমন ভঙ্গিতে কথা বলছে যে সে একজন ইংরেজ, কিন্তু বাস্তবে সে একজন ইংরেজ নয়। সেই জন্য আমরা এখানে হিয়ের পরিবর্তে ওয়্যার বসেছি। তাই পাস্টের ক্ষেত্রে প্রতিটা বি ভার্বের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমরা ওয়াজের পরিবর্তে ওয়্যার বসিয়ে দিব। এখন আমরা অ্যাজ ইফের আগে দেখতে পাচ্ছি হি স্পিক্স ইংলিশ। যদি এই মেইন ক্লজটা যদি প্রেজেন্টে হয় তাহলে অ্যাজ ইফের পরবর্তী ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ পাস্টে হবে। তার মানে প্রথম অংশ যদি প্রেজেন্টে হয় পরবর্তী অংশ পাস্টে হবে। এবং এটার চিনার উপায় হচ্ছে প্রথমেই থাকবে আমাদের সাবজেক্ট, তারপর থাকবে পাস্ট ফর্ম, এখানে বি ভার্ব ব্যবহৃত হয়েছে, এবং তারপরে থাকবে কি অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তার মানে বাকি অংশ। তো আমরা এটা অলরেডি ক্লিয়ার হলাম। তো আমাদের বাক্য হচ্ছে হি স্পিক্স ইংলিশ অ্যাজ ইফ হি ওয়ার অ্যান ইংলিশম্যান। তিনি ইংরেজিতে কথা বলেন যেন তিনি একজন ইংরেজ। নেক্সট, কক্সবাজার ইজ আ পপুলার ট্যুরিস্ট হাব। কক্সবাজার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ব্ল্যাঙ্ক আর মেনি নাইস হোটেলস দেয়ার ফর ট্যুরিস্টস। সেখানে পর্যটকদের জন্য অনেক সুন্দর হোটেল রয়েছে। এখানে হোটেলস আছে, তাই মানে কি অনেকগুলো হোটেল রয়েছে। তো বাক্যের শুরুতেই এখানে আমাদের একটা ফ্রেজ বসাতে হবে। তো আমরা এখানে কোন ফ্রেজ বসাতে পারি? তো এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে দেয়ার। যেহেতু এটা বাক্যের শুরু হয়েছে তাই টিটা এখানে বড় হাতের হবে, দেয়ার। দেয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন দেয়ার লিখলাম? আমরা জানি দেয়ারটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড।
এখন ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড কি? ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড মানে হচ্ছে সূচনাকারী শব্দ, অর্থাৎ যখন কোনো বাক্যের সাবজেক্ট যখন থাকে না, তা সেখানে এমন এক ধরনের শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় যা বাক্যকে বা যা বাক্যের সূচনা করা বোঝায় এবং সেই শব্দটি দ্বারাই বাক্যের সূচনা হয়, তাকে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলে। এবং এখানে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে এখানে আমাদের দেয়ার ব্যবহৃত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এখানে দেয়ার ব্যবহার করলাম? কারণ আমাদের বাক্যে বলেছে যে সেখানে পর্যটকদের জন্য সুন্দর হোটেলগুলো রয়েছে। আমরা জানি যে যখন কোনো অবস্থান বা থাকা যখন বুঝাবে সেক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করি। যেহেতু এখানে বলছে যে পর্যটকদের জন্য সুন্দর হোটেলগুলো রয়েছে, তার মানে এখানে হোটেলগুলো অবস্থান করছে এবং ওখানে আছে, এরকম ক্ষেত্রে আমরা দেয়ারটা ব্যবহার করেছি। আর হচ্ছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে দেয়ারের সাধারণত কোনো অর্থ হয় না। তো আমাদের বাক্যটি হয়ে গেল দেয়ার আর মেনি নাইস হোটেলস দেয়ার ফর টুরিস্ট। সেখানে পর্যটকদের জন্য অনেক সুন্দর হোটেল রয়েছে। নেক্সট, দ্য আদার ডে আই মেট অ্যান ওল্ড রিক্সা পুলার। অন্য দিনে আমি একজন পুরনো রিক্সাওয়ালার সাথে দেখা করেছিলাম। হি টোল্ড মি দ্যাট, তিনি আমাকে বলেছিলেন, হি ব্ল্যাঙ্ক পুল আ রিক্সা দ্যান বেগ, তিনি ভিক্ষা করার চেয়ে রিক্সা চালানোটাকেই শ্রেয় মনে করেন। তো আমরা এখানে লিখতে পারি উড র্যাদার। এই যে উড র্যাদার, এই কথাটা আমরা লিখতে পারি উড র্যাদার, র্যাদার। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা উড র্যাদারটা লিখলাম? কারণ তিনি বলেছেন যে তিনি ভিক্ষা করার চেয়ে রিক্সা চালানোটাকেই শ্রেয় মনে করেন বা পছন্দ করেন। আমরা জানি যে আমরা যখন দুইটি কাজের মধ্যে তুলনা করে যে কাজটি অধিকতর ভালো বা যেটা আমরা পছন্দ করি এরকম বোঝাই, সেক্ষেত্রে আমরা উড রেদার এই ফ্রেজটি ব্যবহার করি। কারণ যেহেতু আমাদের বাক্যে বলে দিয়েছে যে তিনি ভিক্ষা করার চেয়ে রিক্সা চালানোটাকেই শ্রেয় মনে করেন, তার মানে তিনি ভিক্ষাকে প্রাধান্য না দিয়ে রিক্সা চালানোটাকে শ্রেয় মনে করেন এবং এটাকে তিনি ভালো মনে করেন। সেজন্য এখানে দুইটা কাজ বোঝাচ্ছে, দুইটা কাজের মধ্যে রিক্সা চালানোটাকে প্রাধান্য দিচ্ছে, তাই আমরা এখানে উড র্যাদার এই ফ্রেজটি এখানে ব্যবহার করেছি। তো আমাদের বাক্য হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি উড র্যাদার পুল আর রিক্সা দ্যান বেগ। তিনি বলেছিলেন তিনি ভিক্ষা করার চেয়ে রিক্সা চালানোটাকেই শ্রেয় মনে করেন। তো আমাদের এই বাক্যটা হয়ে গেল। তো এখন এফ নাম্বারটা দেখা যাক। এফ নাম্বারে কি বলছে? আ পোর ম্যান স্ট্রাগলস হার্ড টু সার্ভাইভ ইন আওয়ার কান্ট্রি। একজন দরিদ্র মানুষ আমাদের দেশে টিকে থাকার জন্য কঠোর সংগ্রাম করেন। হি ক্যান হার্ডলি আর্ন টাকা 200 আ ডে। তিনি কোনো মতে একদিনে 200 টাকা উপার্জন করেন। ব্ল্যাঙ্ক টাকা 2000, 2000 টাকার কথা দূরেই থাক। তাহলে এই 2000 টাকার আগে আমাদের একটা ব্ল্যাঙ্ক আছে, এখানে আমাদের এমন একটা ওয়ার্ড বা ফ্রেজ বসাতে হবে যেটা যেন অর্থপূর্ণ করে তোলে। তো আমরা এখানে কি লিখতে পারি সেটা বোঝার জন্য আমাদের আগের বাক্যটি ভালো করে বুঝতে হবে। তো আমরা এখানে জেনেছি যে একজন দরিদ্র মানুষ বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করেন এবং তিনি একদিনে 200 টাকা উপার্জন করেন। 2000 টাকা তো দূরে থাক, আবার কোনো দিন সেই 200 টাকা তিনি না উপার্জন করতে পারেন। তাহলে আমাদের এখানে প্রথম মানে প্রথম বর্ণনাটাই কিন্তু আমাদের অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যে কোনো দিন তিনি 200 টাকা অর্জন, কখনো তিনি উপার্জন করতে সক্ষম হন, কিন্তু কোনো দিন তার 200 টাকা উপার্জন করা হয় না। তাই 2000 টাকার কথা তো মাথায় আসে না। তো আমরা জানি যে যখন কোনো কিছু চিন্তা করা যায় না বা দূরেই থাক এরকম যখন বোঝায়, তখন সাধারণত আমরা লেট অ্যালন এই ফ্রেজটা ব্যবহার করি। তো আমরা এখানে লিখতে পারি লেট অ্যালন টাকা 2000। তো আমরা এখানে লিখব লেট অ্যালন। তাহলে আমাদের বাক্যটা হলো হি ক্যান হার্ডলি আর্ন টাকা 200 আ ডে। তিনি একদিনে কোনো মতেই 200 টাকা উপার্জন করেন, 2000 টাকার কথা দূরেই থাক। নেক্সট, ইন ঢাকা সিটি, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন। ট্রাফিক জ্যাম খুবই সাধারণ। ব্ল্যাঙ্ক মে অকার অ্যানিওয়ার এনি টাইম। এটি যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে।
তাহলে এই বাক্যের শুরুতেই আমাদের একটা ব্ল্যাঙ্ক আছে, তো এই ব্ল্যাঙ্কে আমরা এখন কি বসাতে পারি এটা বোঝার জন্য আমাদের প্রথম বাক্যটিকে আগে বুঝতে হবে। তো প্রথম বাক্যে বলছে ট্রাফিক জ্যাম খুবই সাধারণ, ঢাকা শহরের ট্রাফিক জ্যাম খুবই সাধারণ। তো ট্রাফিক জ্যাম আমরা জানি এটা একটা নাউন, এটা একটা বিষয়, কিন্তু এই ট্রাফিক জ্যামই যদি আমি দ্বিতীয় বাক্যে শুরুতে যদি লিখি আর তাহলে আমার উচ্চারণ কিন্তু ট্রাফিক জ্যাম বারবার শোনাবে। যদি আমি এভাবে বলি ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন, ট্রাফিক জ্যাম মে অকার এনিওয়্যার এনি টাইম, তাহলে এটা শুনতে আমাদের খারাপ লাগছে। তো তখন আমাদের ট্রাফিক জ্যামের পরিবর্তে এমন একটা শব্দ বসাতে হবে যা যেন বাক্যটিকে অর্থপূর্ণ করে। আমরা জানি যে দ্বিতীয় বাক্যে নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন, আর এখানে ট্রাফিক জ্যাম হচ্ছে একটা বিষয়, তাই এই ট্রাফিক জ্যামের পরিবর্তে আমরা লিখতে পারি ইট। আর যেহেতু এই ইটটা বাক্যের শুরুতে শুরু হয়েছে তাই আইটা ছোট হাতের না হয় বড় হাতের হবে, ইট। ইট মে অকার অ্যানিওয়ার এনি টাইম, যেহেতু কোনো বস্তু বিষয় জিনিস ইত্যাদির ক্ষেত্রে সেই নাউনগুলোর পরিবর্তে ইটটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তো এটা আমরা অলরেডি ক্লিয়ার। নেক্সট, স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ হার্ট অ্যাটাক অ্যান্ড ক্যান্সার। ধূমপান হৃদরোগ এবং ক্যান্সারের মধ্যে অন্যতম। A smoker stops smoking, a smoker stops smoking, he can avoid the risks of any danger. যেই মাত্র একজন ধূমপানকারী ধূমপান করা বন্ধ করেন তিনি যে কোনো বিপদের ঝুঁকি এড়াতে পারেন। তো এই দ্বিতীয় বাক্যে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, তো আ স্মোকারের আগে ব্ল্যাঙ্ক আছে, এখানে আমরা কি বসাতে পারি? তো এটা বোঝার জন্য আমাদের এটা আগে বুঝতে হবে। আ স্মোকার স্টপ স্মোকিং, একজন ধূমপানকারী ধূমপান বন্ধ করেন। হি ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক অফ এনি ডেঞ্জার, তিনি বিপদের যে কোনো ঝুঁকি এড়াতে পারেন। তার মানে এখানে দুইটা ঘটনা বোঝাচ্ছে, একটা হচ্ছে একজন ধূমপানকারী ধূমপান বন্ধ করা, আরেকটা হচ্ছে যে তিনি যে কোনো বিপদ থেকে সুরক্ষিত থাকবেন এবং সেই বিপদগুলো এড়িয়ে চলবেন। তো এখানে বলছে যে যেই মাত্র তিনি ধূমপান করা বন্ধ করবেন তখনই তিনি যে কোনো বিপদের ঝুঁকি থেকে এড়াতে পারবেন। তাহলে এখানে কয়টা ঘটনা বোঝাচ্ছে? এখানে দুইটা ঘটনা বোঝাচ্ছে এবং দুইটা ঘটনা একসাথে সংঘটিত হচ্ছে। তো আমরা জানি যে একটা ঘটনার সাথে সাথে আরেকটা ঘটনা একসাথে সংঘটিত হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি ব্যবহার করি। তো আমরা এখানে ব্যবহার করতে পারি অ্যাজ সুন অ্যাজ, যার বাংলা অর্থ হচ্ছে যেই মাত্র। যেহেতু বাক্যের শুরুতে হয়েছে তাই এটা বড় হাতের হবে, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ আ স্মোকার স্টপ স্মোকিং, যেই মাত্র একজন ধূমপানকারী ধূমপান করা বন্ধ করবেন তিনি যে কোনো বিপদের ঝুঁকি থেকে এড়িয়ে চলতে পারবেন। নেক্সট, হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার? তুমি কি কখনো উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছ? হি ব্ল্যাঙ্ক অন 23rd April 1564 ইন ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে 1564 সালে 23শে এপ্রিল জন্মগ্রহণ করেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বের মধ্যে মহৎ নাট্যকার ছিলেন। আচ্ছা, তাহলে তিনি বিশ্বের মধ্যে মহৎ নাট্যকার ছিলেন বা নাট্যকারের মধ্যে অন্যতম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হি ব্ল্যাঙ্ক অন 23rd April 1564, তাহলে হি এর পরে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমরা এখানে কি বসাতে পারি? আমরা জানি যে সাধারণত জন্মগ্রহণ করার ক্ষেত্রে আমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করি। তা আমরা এখানে লিখব ওয়াজ। এখন ওয়াজ লেখার পর আমরা জানি যে এখানে আমরা বিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, সেটা হচ্ছে বিয়ার বোর বর্ন। তাহলে আমরা ওয়াজের পরে বর্ন লিখব, যেটা একসাথে যোগ করলে এটা একটা শব্দগুচ্ছ হচ্ছে যার বাংলা হচ্ছে জন্মগ্রহণ। তো আমরা এখানে লিখতে পারি বর্ন, ওয়াজ বর্ন। আর এই শব্দটা আমাদের বক্সে আছে, ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন অন 23rd April 1564 ইন ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে 23শে এপ্রিল 1564 সালে জন্মগ্রহণ করেন। নেক্সট, এখন যে নাম্বারে
দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, একটা বাবার মধ্যে হচ্ছে, একটা ছেলের মধ্যে হচ্ছে। তো ছেলে আগে কি জিজ্ঞাসা করেছে, ড্যাড ব্ল্যাঙ্ক অ্যান এলিয়ান ব্ল্যাঙ্ক। তাহলে বলছে যে বাবা একজন এলিয়ানকে কেমন দেখতে হয়। তো আমরা জানি যে যখন কোনো কিছু কেমন দেখতে হয় বা দেখতে কেমন এরকম যখন প্রশ্ন করি তখন আমরা ব্যবহার করি হোয়াট ডাজ লুক লাইক, মানে সেই বস্তুটি দেখতে কেমন হয়। তো এটার জন্য আগে আমরা লিখব হোয়াট ডাজ, যেহেতু হোয়াট একটা ডাব্লিউএস কোয়েশ্চেন, আমরা লিখব হোয়াট ডাজ হোয়াটটা এখানে বলেছে যে কেমন দেখতে হয়, সেজন্য এখানে আমরা হোয়াট ব্যবহার করছি ডাব্লিউএইচ এর জন্য। আর ডাজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, প্রশ্নে সাধারণত ডাজ ব্যবহৃত হয়। অ্যান এলিয়েন, তারপর আমরা এই ভার্বটি লিখব লুক লাইক, লুক লাইক। তাহলে আমাদের বাক্য হয়ে গেল। তাহলে এটা হচ্ছে বাবা একজন এলিয়েন দেখতে কেমন লাগে বা একজন এলিয়েন দেখতে কেমন হয়। তাহলে বাবা কি উত্তর দিয়েছে, ওয়েল এলিয়েন্স আর বিলিভ টু কাম ফ্রম অ্যানাদার প্ল্যানেট বাই UFOs। আচ্ছা, এলিয়েনরা অন্য গ্রহে ইউএফ থেকে আসে যা বিশ্বাস করা হয়। ফিল্মস অ্যান্ড সায়েন্স ফিকশন টেল আস অ্যাবাউট দেম। তাহলে বলছে যে চলচ্চিত্র এবং কল্পবিজ্ঞান তাদের সম্পর্কে আমাদের বলে দে আর অ্যামেজিং, তারা অপূর্ব বা তারা আশ্চর্যজনক। তো এখানে কোনো নেই, কিন্তু আমাদের এখানে সানের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ছিল, যেটা আমরা অ্যান্সার করেছি। তো আমাদের এটা অলরেডি হয়ে গেল। তো যদি তোমাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ফেসবুক দেখে থাকলে ফলো করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বাই ফর নাও।